আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি দেশের বর্তমানে পরিস্থিতিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনা টেবিলে এমন একটি বিষয় রয়েছে, যা নিয়ে শুধু বাংলাদেশ বা ভারত নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে আমি মনে করি এক ধরনের কম্পন তৈরি হয়েছে। আমরা যারা ইতিহাস পড়ি বা বর্তমানকে গভীর চোখে দেখার চেষ্টা করি, তারা জানি যে ক্ষমতার মসনদ যতটা ঝকঝকে, এর পেছনের অন্ধকার গলিপথগুলো ততটাই পিচ্ছিল। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে এই প্রথম কোনো কথা প্রকাশ্যে বলল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে নিয়মিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং এ জানিয়েছেন, ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনা করছে। আর ঠিক এই সংবাদ ঘিরে শেখ হাসিনার অবস্থান এবং ভারতের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে নানা প্রশ্ন ইতিমধ্যে ওঠা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, ভারত কি সত্যিই তার পরীক্ষিত বন্ধুকে আন্তর্জাতিক রাজনীতির দাবা খেলায় কোনো দানে বলি দেবে, নাকি আইনের মারপ্যাঁচে কোনো নতুন পথ খুঁজবে? প্রিয় দর্শক, ইতিহাসের দিকে তাকালে কিন্তু দেখা যায়, ক্ষমতা যখন চলে যায় তখন বন্ধু আর শত্রুর সংজ্ঞা খুব দ্রুত কিন্তু বদলে যেতে থাকে। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক গত ১.৫ দশকে যে উচ্চতায় পৌঁছেছিল, তার মূলে ছিলেন শেখ হাসিনা। কিন্তু এখন প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ঢাকায় নতুন সরকার, রাজপথে নতুন আকাঙ্ক্ষা। আর এই সময়ে ভারত এক চরম সংকটে পড়েছে। একদিকে আছে ২০১৩ সালের সেই বন্দি বিনিময় চুক্তি, অন্যদিকে আছে দীর্ঘদিনের বিশ্বস্ত এক মিত্রের ব্যক্তিগত নিরাপত্তা। ভারত কি তার আইন অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমি মনে করি আমাদেরকে একটু নয়, অনেকখানি ভূ রাজনীতি এবং কূটনীতির গভীরে যেতে হবে। দেখুন, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে অপরাধী প্রত্যার্পণ বা এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, তাতে স্পষ্ট বলা আছে যে খুনের মামলা বা গুরুতর কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে অবশ্যই ফেরত দিতে হবে। কিন্তু সেখানে একটি বড় কিন্তু আছে। আর সেই কিন্তুটি হলো রাজনৈতিক প্রতিহিংসার ধারা। যদি ভারত মনে করে যে তাকে ফেরত পাঠানোর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে, অথবা সেখানে তার জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়বে, তবে ভারত তাকে ফেরত না দেয়ার আইনি সুযোগ কিন্তু নিতে পারে। তবে মনে রাখবেন, আইন যতটা বইয়ের পাতায় থাকে, তার চেয়ে কিন্তু অনেক বেশি থাকে কূটনীতির টেবিলে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ভারত কি তার বন্ধুকে এভাবে ছুঁড়ে ফেলবে? ইতিহাস কিন্তু বলছে অন্য কথা। ভারত কখনোই তার দীর্ঘমেয়াদী মিত্রদের সহজে আসলে ত্যাগ করে না। দলাই লামার উদাহরণ আমাদের সামনে আছে। আফগানিস্তানের অনেক নেতাকে কিন্তু তারা আশ্রয় দিয়েছে। কিন্তু শেখ হাসিনার বিষয়টি একটু জটিল। কেন? কারণ এখানে ভারতের নিজের জাতীয় স্বার্থ এবং বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্কের প্রশ্ন জড়িত। ভারতের কাছে বাংলাদেশ কেবল একটি প্রতিবেশী দেশ নয়, এটি তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার চাবিকাঠি। ফলে ভারত এখন এমন এক অবস্থানে, যেখানে একপাশে তার দীর্ঘদিনের আবেগ এবং অন্য পাশে রূঢ় একটি বাস্তবতা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে বর্তমানে বিএনপির সাথে ভারতের এক ধরনের নীরব যোগাযোগের ব্যবস্থা তৈরি হয়েছে। এটাকে অনেকে কিন্তু সফট রিলেশন বলছেন। আসলে কূটনীতিতে কোনো চিরস্থায়ী বন্ধু বা শত্রু নেই। ভারত বুঝতে পারছে যে বাংলাদেশে ক্ষমতার ভর কেন্দ্র বদলে গেছে। তাই তারা কেবল একটি দলের উপর বাজি ধরে বসে থাকতে পারেন। কিন্তু এর মানে কি এই যে তারা শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে ঠেলে দেবে? দেখুন, এখানে আমার মন বলছে না। ভারত হয়তো তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর ব্যবস্থা করতে পারে, অথবা তাকে নিজেদের দেশেই একটি সেফ হাউস বা রাজনৈতিক আশ্রয়ে বর্তমান সময়ে যেভাবে রাখছে সেভাবেই রাখতে পারে, অথবা দেশে পাঠালে অন্য একটি সমঝোতা করে পাঠাবে।
এখানে একটি ঐতিহাসিক রেফারেন্স টানা খুব জরুরি। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর যখন শেখ হাসিনা চরম বিপদে ছিলেন, তখন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কিন্তু তাকে আশ্রয় দিয়েছিলেন। তখন ভারত কিন্তু আন্তর্জাতিক চাপের কোনো ধরনের তোয়াক্কা করেনি। এখন সেই একই দলের নেত্রী যখন আবার ভারতে আশ্রিত, তখন ভারতের বর্তমান বিজেপি সরকার কি তাদের সেই পুরনো ঐতিহ্য ভেঙে ফেলবে? তবে সময় কিন্তু অনেক বদলেছে। এখনকার মোদী সরকার চাণক্য নীতিতে বিশ্বাসী। তারা দেখবে বাংলাদেশের সাথে সম্পর্কের ভারসাম্য ঠিক রাখতে গিয়ে কতটুকু ছাড় দেয়া সম্ভব। দেখুন, চুক্তির কথা যদি বলি, সেই চুক্তিতে পরিষ্কার বলা আছে যে রাজনৈতিক অপরাধীদের ফেরত দেয়া কোনোভাবেই বাধ্যতামূলক নয়। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে যে মামলাগুলো হচ্ছে সেগুলোকে কি ভারত স্রেফ রাজনৈতিক মামলা হিসেবে দেখবে? শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অভিযোগগুলো আনা হয়েছে, যে রায় হয়েছে, সেগুলো আসলে কিন্তু গুরুতর। ভারত যদি স্রেফ আইনি যুক্তি দিয়ে তাকে আটকে রাখতে চায়, তবে বাংলাদেশের বর্তমান প্রশাসনের সাথে তাদের সম্পর্কের চরম অবনতি কিন্তু ঘটতে পারে। আবার যদি তাকে ফেরত দেয়, তবে বিশ্বজুড়ে ভারতের যে আশ্রয়দাতা বা নির্ভরযোগ্য বন্ধু হিসাবে ইমেজ আছে, তাতে বড় ধরনের একটি ফাটল ধরবে। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, ভারত কিন্তু এখনো পর্যন্ত শেখ হাসিনার ব্যাপারে কোনো ধরনের চূড়ান্ত মন্তব্য করেনি। তারা শুধুমাত্র সময় নিচ্ছে। তারা দেখছে বাংলাদেশে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। বর্তমান বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব থেকে শুরু করে অন্যান্য নেতারা যেভাবে ভারতের সাথে সুসম্পর্ক গড়ার বার্তা দিচ্ছেন বা তৈরি করছেন, তাতে ভারতের জন্য পথটা কিছুটা সহজ হয়েছে। ভারত চাচ্ছে একটি অন্তর্ভুক্তিমূলক সম্পর্ক, যেখানে দল বড় কথা নয়, রাষ্ট্র বড় কথা। কিন্তু শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি যখন সাধারণ মানুষের সেন্টিমেন্টে পরিণত হয়, তখন কূটনীতিবিদদের জন্য সেটা কিন্তু গলার কাটা হয়ে দাঁড়ায়। এই যে আমি পাবলিক সেন্টিমেন্টের কথা বলছি, এই সেন্টিমেন্টটা আসলে কিসের সাথে জড়িত সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। কারণ এখানেই ভারতের তুরুপের তাস জড়িত। দেখুন, এই পাবলিক সেন্টিমেন্ট আমাদের ২০২৪ সালের ৫ আগস্ট এবং এর পূর্ববর্তী জুলাই আগস্টের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানো, ছাত্রদের হত্যা করা এবং সাধারণ জনগণকে বিভিন্নভাবে হেনস্থা করা এবং গুলি করে হত্যা করা। এই যে মানবতা বিরোধী অপরাধ, এই অপরাধগুলোর কারণে কিন্তু দেশের জনগণের কাছে একসময়, অর্থাৎ যে ১.৫ বছর অন্তর্বর্তীকালীন সরকার ছিল শেখ হাসিনার পতনের পর, তখন কিন্তু পাবলিকের একটা বড় সেন্টিমেন্ট কাজ করত যে শেখ হাসিনা এতটা নিকৃষ্ট মানুষ, এতটা খারাপ মানুষ যে সাধারণ জনগণকে, নিজের দেশের নাগরিককে এভাবে ঠুসঠাস গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। তখন কিন্তু মানুষ ভাবতো যে শেখ হাসিনাকে এনে যত দ্রুত সম্ভব ফাঁসির কাস্টে ঝুলানো হোক। তবে বর্তমান এই সময়ে অতীতের এই সেন্টিমেন্ট কিন্তু কোনোভাবেই মিলছে না। আপনারা বর্তমানে বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের জনগণ এবং সেই জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান কিংবা বিপ্লবের কথা আমরা বলি, সেটার প্রেক্ষাপট যদি একটু মিলান, তাহলে দেখবেন বর্তমান সময় কিন্তু একে একে নানা ধরনের পর্দা ফাঁস হওয়া শুরু হচ্ছে। এমনকি খোদ যারা এই গণঅভ্যুত্থানের প্রথম সারির নেতৃত্বে ছিলেন, তারা নিজেরাও কিন্তু স্বীকার করছেন যে এই গণঅভ্যুত্থান ছিল একটি নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং সেই এজেন্ডার একটি নির্দিষ্ট প্রভু রয়েছে। এবং সরাসরি বলতে গেলে মার্কিন ডিপ স্টেট তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য তাদের এজেন্টের ভাড়ার মাধ্যমে বাংলাদেশে খাটিয়েছে এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। মাঝখান থেকে এই যে পাবলিক সেন্টিমেন্ট গড়ে উঠেছিল শেখ হাসিনা বিরোধী বা এই যে ছাত্র হত্যা বিষয়কে কেন্দ্র করে, এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের মন জয় করে সাধারণ মানুষকে মাঠে নামাতে সে সময় এক প্রকার ইমোশনালি ব্ল্যাকমেইল করা হয়েছিল।
কিন্তু বর্তমান সময়ে যখন খুদ বিপ্লবীরাই স্বীকার করছেন যে এটি ডিপ স্টেটের একটি পলিসি ছিল, আমেরিকার বা মার্কিনীদের একটি স্বার্থ, পশ্চিমাদের স্বার্থ এখানে জড়িত ছিল, তখন কিন্তু সাধারণ মানুষ এই পাগলামো সেন্টিমেন্ট থেকে বের হতে শুরু করেছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। এখন কোনো কিছু ঘটা মাত্র সাথে, সাথে কিন্তু সেটি ভাইরাল হয়ে যায় এবং প্রকাশ হয়ে যায়। এছাড়া যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন, যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছে, তারা কিন্তু এই নিখুঁত বিষয়গুলো এমনভাবে বিশ্লেষণ করে জনগণকে বুঝিয়ে দেন, যেখানে তিল পরিমাণ বা সুই পরিমাণ কোনো ছিদ্রও কিন্তু থাকে না। আর এই জায়গাটিকে থেকে বা এই জায়গাটিকে কেন্দ্র করে এই যে পাবলিক সেন্টিমেন্ট দেখানোর যে বিষয়টি, সেটি কিন্তু বর্তমান সময় এখন আর আমাদের বর্তমান সরকারের কাছে নেই। ভারতের তুরুপের তাস কেন বললাম এই জায়গাটি? দেখুন, একটি দেশের জনগণ যদি সবাই চাইতো যে শেখ হাসিনাকে ভারত অবশ্যই ফেরত দিতে হবে। যেমনটি আমরা দেখেছি কিছুদিন আগে হত্যার শিকার হয়েছেন ওসমান হাদি। ওসমান হাদির হত্যাকারীকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট কিন্তু ব্যাপকভাবে এখানে কাজ করেছে। এবং ভারতও কিন্তু প্রস্তাবে রাজি হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। পরবর্তীতে হয়তোবা আমরা এর ফলাফলও দেখতে পাবো। তবে তারা জানিয়ে দিয়েছে যে তারা ওসমান হাদি হত্যাকারী যারা ভারতে গ্রেফতার হয়েছেন তাদেরকে দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দেবে। কিন্তু শেখ হাসিনা বা ওসমান হাদি এই দুজন ব্যক্তি সম্পূর্ণ আলাদা প্রেক্ষাপটের। এখানে এই যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটা কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে পরিবর্তিত হয়ে যাচ্ছে। অনেকেই কিন্তু এখন বোঝানোর চেষ্টা করছেন যে, যে ঘটনাগুলো সে সময় ঘটেছে, তখন শেখ হাসিনার কোনো দোষ ছিল না। এমনকি শেখ হাসিনা নিজেও বারবার বলছেন যে তিনি কখনোই গুলি করার নির্দেশ দেননি। আবার আরেকটি সূত্র এখানে রয়েছে, তথ্য প্রমাণের ভিত্তিতে বা গণমাধ্যম এবং বিশ্লেষণ থেকে যা জানা গেছে, তাতে বলা হচ্ছে যে একটি নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট এজেন্ট সেখানে উপস্থিত ছিল শুধুমাত্র জনতাকে হত্যা করার জন্য, ছাত্রদের হত্যা করার জন্য গুলি করে, স্নাইপার রাইফেল ব্যবহার করে। যাতে করে এর দায়ভার শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ সরকারের উপর চাপানো যায়। আপনারা লক্ষ্য করলে দেখবেন এই সংক্রান্ত নথিগুলো বর্তমান সময়ে কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে। বিভিন্ন গোয়েন্দা তথ্য বর্তমান সময়ে কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে। আর ঠিক এই ফাঁস হওয়া বা এই নথিগুলো যখন প্রকাশিত হচ্ছে, এগুলো নিয়ে যখন চর্চা হওয়া শুরু হয়েছে, তখনই কিন্তু ভারত মুখ খুলেছে। এর মানে আসলে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো ভারত এই বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে দেখছে, পর্যবেক্ষণ করছে। যদি তারা মনে করে যে এটি রাজনৈতিক প্রতিহিংসার ফলাফল, তাহলে শেখ হাসিনাকে তারা কোনোভাবেই ফেরত পাঠাবে না। তবে বর্তমান সরকারের সাথে তাদের যে সফট রিলেশন, সেই সফট রিলেশন তারা রাখবে এবং একটি নির্দিষ্ট সমঝোতার ভিত্তিতে, যাতে করে শেখ হাসিনার উপর আনীত অভিযোগগুলো পুনরায় তদন্ত করা হয়। পুনরায় উনার উপর যে সকল আরোপিত অভিযোগসমূহ রয়েছে, সেগুলো আন্তর্জাতিক মহল থেকে হলেও অত্যন্ত সূক্ষ্ম এবং নিখুঁতভাবে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই করে রায় দেওয়া হয়। সেই বিষয়টি ভারত এখন সবথেকে বেশি তৎপরতার সাথে দেখবে। অর্থাৎ আল্টিমেটলি আমি সহজ ভাষায় যদি বুঝাই, তাহলে বলব যে এই নথিগুলো ফাঁস হওয়ার সাথে ভারতের মুখ খোলার একটি যোগসূত্র রয়েছে। এতদিন কিন্তু ভারতের হাতে শেখ হাসিনার বিষয়ে বা শেখ হাসিনার অপরাধ সংক্রান্ত কোনো স্ট্রং এভিডেন্স হয়তোবা ছিল না। বর্তমান সময়ে তাদের কাছে স্ট্রং এভিডেন্স সমূহ রয়েছে এবং যেই এভিডেন্স গুলো তারা আন্তর্জাতিক মহলে দেখাবে কিংবা বাংলাদেশের বর্তমান সরকারের কাছে উপস্থাপন করবে যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে দিলে তার জীবন নাশের হুমকি রয়েছে, অথবা তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন। তাহলে শেখ হাসিনাকে যদি সরকার দেশে ফেরাতেই হয়, তাহলে বিএনপি সরকারকে এখানে আরেকটি চুক্তি হয়তোবা নবায়ন করতে হতে পারে, অথবা একটি সমঝোতা ভারতের সাথে করতে হতে পারে। যেই সমঝোতায় হয়তোবা শেখ হাসিনার উপর আনীত বর্তমান যে রায় রয়েছে, সেই রায়টি পুনরায় নির্ধারণ করার একটি সিদ্ধান্ত আসতে পারে। যাই হোক, এই বিষয়গুলো আসলে শুধুমাত্র বর্তমান সময়ে যে বাস্তবতাগুলো সামনে রয়েছে, সেই বাস্তবতার উপর ভিত্তি করে একটি থিওরি। তবে
ভারত এই মুখ খোলা এবং এই নথিসমূহ ফাঁস হওয়া দুটোর মধ্যে আমি যেমন বললাম যোগসূত্র আছে, ঠিক একইভাবে এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ভারত এখানে একটি সুকৌশলিক কূটনৈতিক চাল কিন্তু চালছে এবং তাদের সেই সুকৌশলিক চালের উদ্দেশ্য এখানে দুটো। এক, বর্তমানে এই বিএনপি সরকারের সাথে তাদের সুসম্পর্ক বজায় রাখা এবং দুই, তাদের মিত্র, পরীক্ষিত মিত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তাদেরকেও বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করা এবং এই সুযোগে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়টিও নিশ্চিত করা। তবে এতে শেখ হাসিনার যেন কোনো ক্ষতি না হয়, এটি হচ্ছে ভারতের প্রথম চাহিদা। এখন আসলে দেখার বিষয়, এই যে জটিলতা সৃষ্টি হয়েছে, এই যে ভারত মুখ খুলেছে, এই যে প্রশ্নগুলো আমাদের সামনে এসেছে, এর সঠিক উত্তর, সঠিক হিসাব সঠিক সময়ে মিলে কিনা আমরা সাধারণ জনগণ কেবলমাত্র অপেক্ষা করতে পারি। তথ্য উপাত্ত আমাদের কাছে আসলে আমরা সেটা রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে বিশ্লেষণ করতে পারি। হয়তোবা থিওরির আলোকে এর পরিণতি কি হতে পারে সেই বিষয়ে একটি গঠনমূলক আলোচনা করতে পারি। কিন্তু বাস্তবতা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। আবার অনেক সময় আমাদের পর্যবেক্ষণ যেটি রয়েছে সেই পর্যবেক্ষণ টপকে আরো সহজ হয়ে যায়। তবে যেটাই চলছে পর্দার আড়ালে সেটা কিন্তু অনেক কঠিন এবং জটিল বিষয় চলছে। যেখানে ভারতে নিজস্ব যে স্বার্থ সেটিও রক্ষা হবে, বাংলাদেশের যে স্বার্থ সেটিও রক্ষা হবে। আবার ভারতের যে মিত্র রয়েছে তাদেরও যে স্বার্থ রয়েছে সেটিও রক্ষা হবে। এখন কূটনৈতিক টেবিল এবং আন্তর্জাতিক মহল মিলিয়ে যে সিদ্ধান্ত নেবে সেটিই কিন্তু ফলাফল হিসাবে মেনে নিতে হবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।